আপনাদের মুখের ওপরে কিন্তু একটা, ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশনের খাড়াও ঝুলছে। কিন্তু আমি আগাম বলে দিচ্ছি, হয়তো 15-20 দিন কি 1 মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন। এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম, মিলিয়ে নেবেন। ভারত বাংলাদেশ মানে তারেক রহমানের কাছে কি কি চায়, আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই, তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে, সেগুলো আমরা কেউ জানতে পারিনি। কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি। এরকম একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর মারফত। এবার আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত বা পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাফ পর্যন্ত এখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কুন্দিয়া। কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চীন তারা সশস্ত্র হয়েছে, তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি। এই দুজন মিলে তারা, এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল, তারা হচ্ছে 3 জন ISI এর লোক ছিল, টার্কির একজন ছিল, উলফার কিছু ছিল, এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াতুল্লাহ উলেমায়ে হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী যারা ছিল, তাদের কিছু লোক ছিল। তাদের মধ্যে ISI এর 3 জন মারা গেছে। এই গুলাগুলি, মোটর চালাচালি এই সমস্ততে তাদের 3 জন মারা গেছে। কালকে রাতের ঘটনা, আজকে সকাল অবধি, কাল রাত 1:30 থেকে শুরু হয়। টার্কির একজন মারা গেছে, তাহলে 3 আর 1 হলো 4। পরেশ বড়ুয়ার উলফার 6 জন মারা গেছে, তাহলে 4 আর 6 হলো 10। আর 2 জন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল অস্ত্রবস্ত্র নিয়ে, তাদের মধ্যে 2 জন, টোটাল হচ্ছে 12 জন। এই 12 জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাঁস ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে। আর আজকে সকালবেলা টার্কির যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে, তারা আর বাংলাদেশের মধ্যে নেই। রয়ে গেছে কিছু ISI, তারা হয়তো খুব শিগগির যাবে, কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে, এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এখানে আরাকান আর্মি প্রায় 5000 লোক রয়েছে সশস্ত্র। 5000 আর্মি বলা ঠিক হবে না, সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি স্বঘোষিত আর্মি আর কি। তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, এবং কুকি চীন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছেও ইদানিং বা কিছু অস্ত্র তাদের কাছে এসছে, মডার্ন ওয়েপন। দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে, কারণ এর আগে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল, মারধর বা বাড়ি ঘর জ্বালাও এই সমস্ত আক্রমণ করেছিল। তারপরে থেকে এই শান্তি বাহিনী এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে। তাদের সঙ্গে মিলে গেছে, হাত মিলিয়েছে আরাকান আর্মি। এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনী পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন মারপিট চালাচ্ছে, তাদের মানে স্বাধীনতার দাবিতে। তারা বলছে আমরা স্বাধীনতা চাই। এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে, মানে সেনা পোস্ট আছে কাছাকাছি, টেকনাফের ওখানে একটা সেনা পোস্ট আছে। সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সদস্য, তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন। তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোননি। তারা কিন্তু কোনোভাবেই দেশকে রক্ষা করতে পারছেন না। আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে, BDR এর সামনে, আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না। এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন? আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে 7 সিস্টার দখল করে নেবে, কিন্তু আপনাদের এখানে 7 সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন, আমরা চিকেনের যে গলা আছে
এই ঠ্যাং আছে, চিকেন লেগ, সেটাই তো এখন হাতছাড়া হওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে। এখন যদি এই অবস্থা চলতে থাকে, মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয়, তাহলে পরে কি হবে? এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান, তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না। তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম সিআইএ এর সঙ্গে। সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন। সিআইএ এর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না। সিআইএ যদি বলে ওদেরকে মারো, তাহলে উনি মারবেন। সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো, ও চুপ করে বসে থাকবে। যদি ভারত এপাশ দিয়ে ঢোকে, রংপুর দিয়ে ঢোকে, চট্টগ্রাম দিয়ে ঢোকে, এই সুযোগে, এখন তো ভোলাটাইল পজিশন, এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা কিন্তু ঘর থেকে বেরোবে না, ঠিক করে নিয়েছে। কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোনোর জন্য। বললো তোমরা ক্যাম্পেই থাকো, ভারত যা করছে ভারত করুক। সুতরাং আপনাদের সেনাবাহিনীর উপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে, তারা রক্ষা করতে আসবে না। তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে। এই হচ্ছে তাদের কাজ। আর লোকজনকে, নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে, এটাই তাদের কাজ। যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে, এখন একটুখানি কমেছে, যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে। ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। তবে আশু সম্ভাবনা আপনার দেশের শান্তির কোন অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত ভারতবর্ষ কিছু করেইনি। তাতেই যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন। এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল, তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে। এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে, কারণ সবার প্রাণের দাম আছে। আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে, আমি বাবা কবরের নিচে যাব না। কে গুলি খেতে চায় বলুন? এপাশেও শত্রু, ওপাশেও শত্রু। মানে আপনি যদি বাংলাদেশিবাসী হন, তাহলে ভারত আপনাদের শত্রু, কুকি চীন আপনাদের শত্রু। তাহলে কুকি চীন, আরাকান আর্মি, এরা একটা শত্রু, ভারতবর্ষ একটা শত্রু। তার দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী, সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে। এই হচ্ছে তার কাজ। এখন আমাদের ডক্টর ইউনূস, তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না। এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে, যতদিন, তত ইউনূসের পারদ চড়ছে। কারণ নির্বাচন যদি, চাপ তো দেবেই, নির্বাচন তো করতেই হবে, কিন্তু ইউনূস নির্বাচন চাইছেন না। এখন এই নিয়ে উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন। আবার উনি ওই হাদি গ্রুপকে দিয়ে, ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউত তুলে দিয়েছেন যে আবার তোমরা অস্থির করো। মানে তার একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো। বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না। আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিলাব মঞ্চ 2-4 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে। তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনূস বলবেন আর মাত্র 1 মাস 9 দিন বাকি আছে, কি 1 মাস 8 দিন বাকি আছে, এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা, কাজ সম্পন্ন করা, এগুলো করা যাবে না। এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন। এটা আপনারা ধরে রেখে দিন। আর তখন ডক্টর ইউনূস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না, আরো কিছুদিন আমি রইলাম, যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে, মানে তার যাওয়ার ফয়সালা হচ্ছে। কোন দেশে তিনি যাবেন, ইরানের ভিডিওটা সকালবেলা করেছি, আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা। ইরানের পেজেশকিয়ান যে প্রেসিডেন্ট, তিনিও ভাগার তাল করছেন। খামেইনি, যিনি মোল্লা চরমপন্থী, যিনি আসল ধর্মগুরু দেশ চালায়, তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছিল, এখন আর সফল হবে না, সে চেষ্টা করেছিল, সেই মডেলটা ফেল করেছে। তাদের দেশের কি অবস্থা, তাদের মানে এখন আর্থিক অবস্থা কি, যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে
বা মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে। আপনাদের মুখের ওপরে কিন্তু একটা, ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশনের খাড়াও ঝুলছে। কিন্তু আমি আগাম বলে দিচ্ছি, হয়তো 15-20 দিন কি 1 মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন। এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম, মিলিয়ে দেবেন।